আশা করি এই তথ্যটা আমি সকলকে পৌঁছাতে পেরেছি। ছোটোবেলা আমরা এরকম একটা জিনিস দেখেছি, ছোটোবেলা দেখেছি। এরপর এখনও যে বড় হয়েছি, এখনও যে এটা থামাতে পেরেছি তা না, তখন হয়তো ইতিহাসটা বুঝতাম না। গেল এই কথা। সম্মানিত দর্শক শ্রোতা দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমি জাতীয় সংসদ ভবনের যে কিছু ঘটনা সেগুলোর উপরে আমি ভিডিও আপলোড দিয়েছি। দুঃখজনক ঘটনা, জাতীয় সংসদ চলাকালীন অবস্থায় পানি থাকবে না, অজু করতে পারবে না। সেখানে মসজিদে নামাজ পড়তে গেলে সেই আমাদের একজন অত্যন্ত ধার্মিক পায়াস, যিনি পাগড়ি মাথায় দিয়ে পীর বংশের লোক, হানজালা, তার জুতা চুরি হয়ে গেছে। আমরা দেখেছি তাকে, তিনি একজোড়া পন্স পায়ে দিয়ে বের হয়েছেন। অত্যন্ত দুঃখজনক। তো এই ব্যাপারে কাউকে আমরা দায়ী করব না। তো তার জন্য একজোড়া জুতার ব্যবস্থা হওয়া উচিত ছিল আমার মনে হয়। ওখানকার যিনি হুইপ আছেন, সাথে সাথে একজোড়া জুতার ব্যবস্থা করাটাই উদারতা ছিল। এগুলিকেও আমলে নেয়নি। আমি সেদিকে যাব না। আমি সংসদের আরও কিছু কথা বলেছি এবং এবছর নবীন এবং প্রবীণের মিলন মেলা হয়েছে। অভিজ্ঞতার কথা বলেছি। সেই অভিজ্ঞতা কিন্তু তাদের ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল যে গ্রোথ এবং পার্সোনালিটি, মেধা, এটাই একটা অভিজ্ঞতা। তা না হলে হাসানাত আবদুল্লাহ মতো লোক, নাহিদ হাসানের মতো লোক জীবনে কোনো সংগঠনের নেতাও ছিল না, বড় ধরনের কোনো বক্তৃতা দেয়নি। আজকে জাতীয় সংসদে এত বড় বড় প্রবীণ নেতাদের সামনে তারা যে বিষয়গুলো উত্থাপন করতেছেন, পয়েন্ট অফ অর্ডার এবং সম্পূরক প্রশ্নের মাধ্যমে, এটা জাতিকে অবাক করে ফেলছে। আমরা অত্যন্ত খুশি। এবং জামাতের প্রধানমন্ত্রী সহ ও অনেকেই এখানে নবাগত, নিউ কামার। প্রধানমন্ত্রীর এখন যথেষ্ট বয়স হয়েছে, 60 আপ, এবং বিরোধী দলের নেতা তিনি তো প্রায় বার্ধক্য উপনীত হয়েছেন। তারপরও জীবনে এমপি হন নাই। এরপরও যথেষ্ট ভালো প্রজ্ঞা নিয়ে মনে হয় যেন তারা একাধিকবার সংসদে এসেছেন। পুরানা সাংসদ যারা ছিলেন তারা তো চুপসে গেছে, মনে হলো যে তাদের কথা শুনে। আমি আর সে ব্যাপারে কথা বলতে চাই না। আমি বলতে চাই যে একটা ঘুন পোকা আছে, এটা কাঠের ভিতরে বেশিরভাগই ধরে। ঘুন পোকা, কাঠ যদি অসার হয় তখন এই ঘুন পোকা কাঠের ভিতরে ঢুকে কাঠকে শেষ করে দেয়। উপর থেকে দেখা যায় যে কাঠটা ভালো আছে, কিন্তু হাত দিলে মসমস করে সব ভেঙে চুরমার হয়ে যায়। তো এরকম আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে কিছু ঘুন পোকা, উই পোকা আছে, কীট। এরা সমাজকে কলুষিত করে দেয়। তা আমি এই মুহূর্তে আমি যেটা বলবো, আমরা যারা নিরপেক্ষ লোক, একটা ভোট দিলেই যে নিরপেক্ষ থাকে না তা না। ভোট তো অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা কাউকে দিতে হয়। আর আমরা যারা সরকারি চাকরি করি, আমাদের ভোট দেওয়ার সুযোগ থাকে না। যে যখন ক্ষমতায় আসে আমরা তার লোক হয়ে যাই। আমরা যদি সোজা বাংলায় বলেন, তার মোসাহাবাগিরি করতে হয়। জি হুজুর, বিরোধিতা করার কোনো সুযোগ নেই। এবং এটা কোরআনও বলে না। কোরআনও বলে আতিউল্লাহ আতু রাসুলা ও উলিল আমরে মিনকুম। এই আয়াতের অর্থ যারা বোঝেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চেয়েছি। তো এখন একটা কথা হলো, আমরা দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা চাই। সে 2004 সালে 5 সালে কি শান্তি শৃঙ্খলা ছিল, এই সরকারই ছিল। এখন তো এই সরকার তার চেহারা পাল্টে এসছে 17 বছর পর। সেই বোমা বিস্ফোরণ, 63টা জেলায় বোমা বিস্ফোরণ, সিনেমার হলে বোমা বিস্ফোরণ, আদালত পাড়ায় বোমা বিস্ফোরণ, সে পরিস্থিতির ভিতরে আমরা কাটিয়েছি। এরপরে হলো এই যে দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা কোনো কথা বলতে পারি নাই। মসজিদের ইমাম যদি কোনো ব্যাপারে লাইক দিত, তাকে ধরে নিয়ে রিমান্ডে নেওয়া হতো। কঠিন অবস্থার ভিতরে সে আয়নাঘরের ভিতরে থেকে, আয়নাঘরের এবং ফাঁসির রায়ের লোকগুলো আজকে সংসদে গিয়েছে। এটা আপনি কল্পনা করতে পারেন? রাখে আল্লাহ, মারে আল্লাহ রাখে কে? তু তিল মুলকা মান্তাসা ও তানজিউল মুলকা মিম মান্তাসা ও তু ইজ্জু মান্তাসা ও তু জিল্লু মান্তাসা। মুসলমান ভাই যারা ধর্মপ্রাণ, তারা নিশ্চয়ই কোরআনের এই আয়াতগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ পাক যাকে চায় ক্ষমতা দেয়, যাকে চায় তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেয়। আল্লাহর হাতেই ক্ষমতা। এইগুলো আপনারা বোঝেন। এখন আজকে দেখেন
যারা যারা ফাঁসির ঘরে ফাঁসির আসামি ছিল, যারা আয়না ঘরে ছিল, তাদের তারা আজকে তারা আজকে জাতীয় সংসদে বুক টান করে কথা বলছে। এবং ফ্যাসিস্ট সরকার যে কয়টা লোককে ফাঁসি দিয়েছে, ফাঁসি নৈতিক বা অনৈতিক সেটা আমি বলবো না, এটা রাজনৈতিক নিপীড়ন না আইনের প্রতিষ্ঠা করা। সেই 55 বছর আগে অপরাধ করেছে, সেই অপরাধের ফাঁসি হচ্ছে, কিন্তু নারায়ণগঞ্জ 7 মার্ডার দিবালোকে প্রকাশ্যে পাওয়া যাচ্ছে, সেটা বিচার হচ্ছে না। এই হলো আমাদের দেশ। এবং প্রেসিডেন্ট জিল্লুর রহমান এবং আব্দুল হামিদ সাহেব প্রধান প্রেসিডেন্টের স্পেশাল কনসিডারেশনে অনেক দলীয় ফাঁসির আসামিকে ক্ষমা করে দিয়েছেন। এগুলোও ঠিক না, এগুলো তো দলীয় প্রশ্রয়। আচ্ছা, আর এখন দেখেন যে লোককে ফ্যাসিস্ট সরকার লন্ডন থেকে এনে 21শে আগস্টের মামলায় তাকে ধরে এনে বিচার করবে, ফাঁসি দিবে। এখন সময় এসেছে সেই লোকেই ওই ফ্যাসিস্ট সরকারকে এনে বাংলাদেশের মাটিতে ফাঁসি দেওয়ার একটা উপক্রম হয়ে গেছে। আমরা কারো ফাঁসি চাই না, সকলেরকে আল্লাহ দীর্ঘ হায়াত কামনা করুক, কিন্তু আমি পরিস্থিতিটা তুলে ধরলাম। তো আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে যে সমাজের যে কিছু কিছু ঘুণ পোকা আছে। তো বর্তমানে দেশে আমি মনে করি যে মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ, সেই যুদ্ধের একটা প্রভাব পড়ছে। তাছাড়া রাজনৈতিক সহিংসতা নেই, ভালোই চলছে। কিন্তু রাজনৈতিক সহিংসতা বাড়ানোর জন্য কিছু লোক ইন্ধন তৈরি করতেছে। এই কিছু লোকের কথা যদি আমি বলি, তারা শুরু থেকেই ডক্টর ইউনূস সাহেবকে নোবেল বিজয়ী পছন্দ করতেছেন না, তাকে সুদখোর ঘুষখোর এগুলি বলেই আসছেন। তা এখনও সেই লোকটাকেই তো হায়ার করে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন আমাদের সমাজে কয়েকজন লোক এবং বেশ পরিচিত লোক, পপুলার লোক, এই লোকগুলো আমারও পছন্দ তালিকায় ছিল। সেই লোকগুলো এখন দেখেন কি কথাবার্তা বলে। এর ভিতরে আমি যদি কয়েকজনের নাম উল্লেখ করি, সাংবাদিকদের মধ্যে আনিস আলমগীর এবং এবং কামাল কি জাহিদ কামাল নাকি মাসুদ কামাল এ তো শুরু থেকেই যে কথাবার্তা বলতেছে, তাদের দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা অরাজকতার সৃষ্টি হয়। এর মধ্যে একজন দুইজন সাংস্কৃতিক ব্যক্তি এবং উপস্থাপক এবং অত্যন্ত পছন্দের লোক আমার, জিল্লুর রহমান সাহেব এবং আব্দুল তুষার সাহেব। আব্দুল তুষার সাহেবের গ্রহণযোগ্যতা বাংলাদেশে আছে। সেই আব্দুল তুষার সাহেব এখন ডিবেট করেই তো তিনি পরিচিতি লাভ করেছেন। এখনও তিনি ডিবেটের কথাই বলেন। এই টক শোতে এসে তিনি যে কথাবার্তাগুলো ইদানিং বলে আসছেন, তো এখন তিনি উপস্থাপনা সেরে এবং ডাক্তারি চিকিৎসা সেরে সম্ভবত তিনি এখন রাজনৈতিক বিশ্লেষক হয়েছেন। তিনি শুরু থেকেই বলেছেন যে ইউনূসের পক্ষে নির্বাচন করা সম্ভব না এবং ইউনূসের দ্বারাই অত্যন্ত স্মরণকালের শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে। এখনও তিনি অনেক কথা বলেন, সব তুলে ধরতে পারতেছি না। তিনজনের নাম বললাম। আরেকজন যদি বলি, অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান সাহেব, তিনিও আব্দুল তুষারের মতো একই কথা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন, কিন্তু ইদানিং আবার তিনি সুর পাল্টিয়ে ফেলছেন। ইদানিং আবার সেই সুরে কথা বলেন না, সুর আবার বাতাস যেদিকে ঘুরছে সেদিকে কথা বলা শুরু করতেছেন। এটাও কিন্তু একটা মুনাফিকি। আচ্ছা, যাই হোক, আর একজনের নাম না বললেই নয়, তিনি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। তিনি একদিকে একজন পার্লামেন্টারিয়ান এবং একদিকে একজন ব্যবসায়ী এবং একদিকে একজন উচ্চশিক্ষিত ভাষাবিদ, একদিকে তিনি একজন বক্তা, টক শোর একজন বক্তা, অত্যন্ত উপযুক্ত লোক। তিনি তো আওয়ামী সরকারের পার্লামেন্ট মেম্বার ছিলেন এবং সেই দরবেশের সাথে যে কোনো কারণে তার তর্ক বিতর্ক হয়, সাংবাদিক জালালির সাথে তার তর্ক বিতর্ক হয় এবং সাংবাদিক ইলিয়াস তার পারিবারিক অনেক তথ্য মিডিয়ায় প্রকাশ করেন। জালালিও অনেক কথা তার ব্যাপারে বলেন। শেষ পর্যন্ত সেই দরবেশের সাথে তর্ক বিতর্কের কারণে তিনি জেল হাজতও খাটেন এবং আওয়ামী লীগ থেকে বহিষ্কার হন বা তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন। যাই হোক, এবং আমি যতটুকু জেনেছি তিনি বিএনপিতে পার্টিসিপেট করেছিলেন। তো এবছর তিনি নির্বাচন করতে পারেন নাই, কিন্তু এখন তিনি
খোটাখুটি করতেছে। একজনের যদি এই মেয়ে পছন্দ হয়ে থাকে, মেয়ে বিয়ে করার ইচ্ছা থাকে, সেই পাত্রকে যদি মেয়ে না দেয়, তখন সে ওই বর পক্ষের কাছে পাত্রীর বিভিন্ন ত্রুটি বিস্তুতি বলতেই থাকে। এখন এই গোলাম মোল্লা রনি সাহেবের অবস্থা হচ্ছে এই, তিনি ডক্টর ইউনূস থেকে শুরু করে একটার পর একটা কথা বলতে আছেন। প্রধানমন্ত্রী যে ভালো কাজগুলো করে যাচ্ছেন সেটাও তিনি ফ্লাইং শার্ট পরে এবং করে না, তার সাথে হাত মিলায়, কে কারে চুমা দেয়। চুমা দেওয়াটা একটা থার্ড ক্লাস জিনিস, ওটা ওনার সাথে যায় না, মানায় না। কিন্তু তারপরও ওনার মতো এত বড় একজন বিশ্লেষক, তিনি চুমা নিয়ে কথাবার্তা বলা খুবই খারাপ দেখা যায় বলে আমার মনে হয়। তো এই যে কয়েকজন লোকের নাম বললাম, যেই গোলাম মোল্লা রনির পটুয়াখালীর বাড়ি ফ্যাসিস্ট সরকার ভেঙে ফেলছে, সেইগুলো লাইনে কি বলা হয়, অনলাইনে এসে তিনি সেই কথাগুলো আমাদেরকে কাছে বলেছেন। এখন তিনি আবার বলতেছেন যে ফ্যাসিস্ট সরকারের প্রধানের জন্য মানুষ রাস্তাঘাটে কান্নাকাটি করে, এতটুকুই বলছেন। তো হয়তো বা অনেকেরই চোখের পানি তিনি বুঝিয়ে দিয়েছেন। তখন ওই গানটার কথা মনে পড়ে, এমন সুদিন আমার কোন দিন হবে, আমার প্রিয়া আমার নয়নের জল মুছিয়া দিবে। এটা গান আছে না, এমন সুদিন আমার কোন দিন হবে, আমার বন্ধু আমার নয়নের জল মুছিয়া দিবে। কারণ সেই গানের সুর বাজতেছে যে রাস্তায় রাস্তায় মানুষ কান্নাকাটি করে। কিন্তু 36 জুলাই আমরা দেখেছি নারী পুরুষ নির্বিশেষে সকলেই যে ঝাড়ু মিছিল করছে এবং ঝাড়ু দিয়ে তাকে দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছে, সেই কথা ইনি ভুলে গেছেন। এবং এটাও আমরা শুনেছি যে খালেদা জিয়ার লোকে কতজন লোক হয়েছে, খালেদা জিয়ার জানা যায় তার চেয়ে বেশি লোক হয়েছে ওনাকে দেশ থেকে তাড়ানোর জন্য। কত চমৎকার উদাহরণ, চমৎকার কথা। তো আমি এইগুলো আর বেশি বলবো না। আমি অনুরোধ রাখবো যারা এইভাবে দেশের ভিতরে বিশৃঙ্খলার সৃষ্টি করতেছেন, দিন প্রকার মতো কাজ করতেছেন, আশা করি দেশের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আপনি একজন জ্ঞানী লোক, যে কজনের নাম বললাম এদের কথা শুনে অনেক মানুষের চিন্তা চেতনার পরিবর্তন এসে যাবে। কিন্তু অনুরোধ করব, আপনারা দেশের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এমন কোনো কথা বলবেন না। মুফতি ইব্রাহিম বলেছিলেন যে মাস্ক পরা শিরক, এবং ওই যে করোনার যে ডোজগুলো দেওয়া এটা শিরক। পুরুষ লোক মেয়ে লোক হয়ে যাবে, মেয়ে লোক পুরুষ লোক হয়ে যাবে। তার এই কথায় অনেক লোকেই করোনার যে টিকাগুলো দেয় নাই। তো এরকম দেশের যে কাউন্টেবল পার্সন তারা আশা করি এই জাতীয় কথাবার্তা বলবেন না। ছোট্ট একটা কথা বলে আমি বিদায় নিচ্ছি, যে আমি নামটা উল্লেখ করি, যে সেটা হলো যে গোলাম মোহাম্মদ কাদের, তার নাতনি, ছেলের মেয়ে নাতনি লুবাবা, এটাকে আমরা ভাইরাল হয়ে গেছে, একে আমরা চিনি। অত্যন্ত সুন্দর ফুটফুটে পরীর বাচ্চার মতো একটা মেয়ে, 13-14 বছর বয়স। কথাগুলো আদু ভাঙ্গা একটু ডিজাইন করে, একটু ঢং করে কথাগুলো বলে, শুনতে খুব ভালো লাগে। কিন্তু সেই মেয়ের যে ঘটনা বর্তমানে ঘটতেছে, তার 13 থেকে 14 বছর বয়স, সেই মেয়ে নাকি বিবাহ হয়েছে শুনেছি। আমি জানি না সেই মেয়ের বিবাহ হয়েছে, তার সেই মেয়ের স্বামীর বয়স কত আমি জানি না। 21 এবং 18 যদি না হয় তাহলে বাল্য বিবাহ। এই বাল্য বিবাহর ব্যাপারে আপনাদের পছন্দ না হতে পারে। বাল্য বিবাহ এবং মাদকাসক্ত এবং ইফটিজিং, বাল্য বিবাহ, মাদকাসক্ত, ইফটিজিং এবং কিশোর গ্যাং, এগুলোর উপরে আমি কথা বলে, এগুলোর উপরে আমি লেখালেখি করে, আপনাদের বিশ্বাস না হতে পারে, আমি কয়েকটা অ্যাওয়ার্ড পেয়েছি বিভিন্ন এনজিও সংগঠন থেকে। তার মধ্যে মাদার তেরেসা, সুভাষচন্দ্র বসু, নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এবং এরকম সবগুলো তো মানে বেশ কয়েকটা অ্যাওয়ার্ড পেয়েছি। তো এখন এইটা একটা বাল্য বিবাহ, এই ব্যাপারে কে কী উদ্যোগ নিয়েছে আমি জানি না। ফুটফুটে চাঁদের মতো একটা মেয়ে, গোলাম মোহাম্মদ কাদেরের নাতনি, সেই মেয়েটার বিবাহ হয়েছে। মেয়েটা সংস্কৃতি জগৎ থেকে ইসলামী জগতে প্রবেশ করেছে, এটা ভালো কথা। ইসলামী জগতে প্রবেশ করলে তো বাল্য বিবাহ দেওয়া যাবে না। 21 এবং 18 না হইলে তো সেটা বাল্য বিবাহ। আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি গরিব ঘরের মেয়েগুলো, যাদের বয়স 15, 16, 18-র নিচে, সেই সমস্ত মেয়েগুলো 30-35 বছর মালয়েশিয়া বা মিডল ইস্টে গিয়া লেবারের কাজ করে। সেই সমস্ত লোকগুলো দেশে আসলে গরিব মানুষ তাদের সাথে এই অল্প বয়সের মেয়ে বিবাহ দেয়।
এলাকার মেম্বার চেয়ারম্যান বা সমাজপতি যারা আছে তারা একটু দাওয়াত খেয়ে বা হয়তো কোনো সুবিধা পেয়ে এইটার বিরোধিতা করে না। এইভাবে বাল্য বিবাহ একটা সামাজিক অপরাধ। তা আমি আশা করি এই লুবাবাকে একটু সুন্দর করে কথা বলে, এবং সে সবচেয়ে বড় কথা হলো সে হারুন আঙ্কেল বলতে পারে না, হাউন আঙ্কেল। তো হাউন আঙ্কেল ওর মুখ থেকে শুনতে আমার খুব ভালো লাগলো। এই জন্য মেয়েটার ব্যাপারে আমি কথা বলছি। যাদের হৃদয়ে কালিমা আছে এবং বক্রতা আছে তারা ভাবতে পারেন যে আপনি একজন বয়স্ক লোক এই একটা মেয়ের ব্যাপারে এত কিছু বলেন কেন। এটা সম্পূর্ণ আই হেট হিম, আই হেট দেম। তা এটা একটা বাল্যবিবাহর বিরুদ্ধে, বাল্যবিবাহ সামাজিক ব্যাধি, এই ব্যাপারে কথা বলা প্রতিটি সচেতন মুসলমানের দায়িত্ব। আশা করি আমার কথাগুলো বুঝে আসছে, এবং পরবর্তী আপডেট দেখার জন্য সকলকে অনুরোধ রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।